বিশ্বজুড়ে করোনা ভাইরাস সংক্রমণের ভয়াবহতা এখনও। কোভিড-19-এ কমছে না আক্রান্তের সংখ্যা, বাংলাদেশেও সংক্রমণ চলছেই। করোনার সব খবর, আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। আজ সাথে আছি আমি শামসুজ্জোহা। পিইসির পর এবার জেএসসি জেডিসি পরীক্ষাও বাতিল করল সরকার। করোনার কারণে ৩রা অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি। প্রাথমিক এবং গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, অক্টোবরের মাঝামাঝি বা নভেম্বরে শিক্ষা প্রতিষ্ঠান খোলা গেলে স্কুলে স্কুলে পরীক্ষা নেওয়া হতে পারে ১৯শে ডিসেম্বরের পর। করোনা ভাইরাসের থাবায় ৫ মাসেরও বেশি সময় ধরে বন্ধ শিক্ষা কার্যক্রম। সবশেষ ৩১ আগস্ট পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দিয়েছিল সরকার। ওই সীমা শেষ হওয়ার কদিন আগেই বাড়ানো হলো আরও ৩৩ দিন। সচিব জানিয়েছেন, ১৭ মার্চ পর্যন্ত প্রাথমিকের সিলেবাস শেষ হয়েছিল ৩৫ ভাগ। আমরা মনে করছি যে এই বর্তমান পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠান খোলা সমীচীন হবে না। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি যে আগামী ৩ অক্টোবর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। আলোচনা হয়েছে, সেটা আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি। দুদিন আগেই ঘোষণা দেয়া হয়েছিল এবার কেন্দ্রীয়ভাবে হবে না প্রাথমিক শিক্ষা সমাপনী বা পিইসি পরীক্ষা। বৃহস্পতিবার ঘোষণা এলো, অষ্টম শ্রেণীর জেএসসি জেডিসিও হবে না মহামারীর কারণে এবছর। সচিব জানিয়েছেন, একাধিক কর্মপন্থা ঠিক করে অক্টোবর বা নভেম্বরের শুরুতে সচল হতে পারে পুরো দেশের শিক্ষা কার্যক্রম। পরের ক্লাসে উত্তীর্ণের জন্য বিবেচনায় আসতে পারে মেধার রেকর্ড। লেসন প্ল্যান আছে, সেটা অনুযায়ী যদি আমরা কার্যক্রম চালাতে পারি, তাতে আমাদের আরও ৪৭ দিন আমরা পাবো। সেই ৪৭ দিন আমরা যদি আমাদের শিক্ষার্থীদেরকে স্কুলে আনতে পারি, তাহলে ডিসেম্বরের ১৯ তারিখের পরে স্ব বিদ্যালয় তাদের পরীক্ষা কার্যক্রম পরিচালনা করবে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইন এবং রেডিও টেলিভিশনে পাঠদান কার্যক্রম চালু থাকছে আগের মতোই। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা। স্কুলে ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের দুর্ভোগের বিষয়টি সরকারের বিবেচনায় আছে। এই কথা জানিয়ে শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও ছাত্রছাত্রীদের পড়াশোনা চালিয়ে যাওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, বার্ষিক পরীক্ষা নেওয়া না গেলে ভাবা হচ্ছে অটো প্রমোশনের কথাও। শুধু বাংলাদেশ না তো, সারা বিশ্বব্যাপী এই একই সমস্যা সবাই ভুগছে। তবুও আমরা টেলিভিশনের মাধ্যমে বা অনলাইনে বিভিন্নভাবে চেষ্টা করে যাচ্ছি। তা আমি সব শিক্ষার্থীদের বলবো যে অন্তত বইটই তো সাথে আছে, যারা একটু ঘরে বসে যেন কিছু পড়াশোনা করুক। তারপরে আমরা দেখি আমরা কীভাবে কী করতে পারি। কারণ সামনে তো ফাইনাল পরীক্ষা তো আর হবে না, এটা আরও কী করা যেতে পারে বা প্রমোশনটা দিয়ে পড়াগুলির জন্য চলতে থাকে, সে ব্যবস্থাটা আমরা নিতে আরও চেষ্টা করছি। করোনা প্রতিরোধে সিনোভ্যাক নামের চীনা কোম্পানির ভ্যাকসিন ট্রায়ালের অনুমতি দিয়েছে সরকার। তবে জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সচিবালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। এদিকে দেশে করোনায় ২৪ ঘন্টায় প্রাণ হারিয়েছেন আরও ৪৫ জন। চীনা কোম্পানির ভ্যাকসিন সিনোভ্যাক ট্রায়ালের আলোচনা চলছে মাসের বেশি সময় ধরে। বিএমআরসি প্রাথমিক সংকেত দিলেও প্রক্রিয়া এগোয়নি চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। অবশেষে ওই বাধা কাটার খবর দিলেন স্বাস্থ্যমন্ত্রী। আমরা নীতিগত সিদ্ধান্ত করেছি যে আমরা ট্রায়াল করতে দিব। আমাদের ১ লক্ষ ইউনিট ওনারা ফ্রি দিবেন ভ্যাকসিন, এবং এখানে ট্রায়াল কার্যক্রমে যে খরচাটা হবে, যে ব্যয়টা হবে, সেটাও তারা বহন করবে। এই ধরনের প্রতিশ্রুতিও তারা দিয়েছেন। ডিসেম্বর জানুয়ারির আগে কোনো ভ্যাকসিন আসবে না। মন্ত্রী জানান, সিনোভ্যাকের টিকা তৃতীয় পর্যায়ের ট্রায়ালের সমন্বয় করবে আইসিডিডিআরবি ও স্বাস্থ্য অধিদপ্তর। ভাইরাসটির সংক্রমণের হার এখনও নমুনা পরীক্ষা অনুপাতে ১৬% বেশি, তাই সচেতন থাকতে হবে সবাইকেই। ৬০ এবং ৬০ ঊর্ধ্বে, আর ৫০ থেকে ৬০-এর হলো প্রায় ৩০-এর কাছে ২৮%। মানে এই দুইটা মিলেই প্রায় ৮০% মৃত্যুবরণ করেছে বাংলাদেশে। তথ্য অনুযায়ী শেষ ২৪ ঘন্টাতে দেশে শনাক্ত হয়েছেন ২,৪৩৬ জন। এই সময়ে প্রাণহানি হয়েছে ৪৫ জনের। স্বাস্থ্য অধিদপ্তরের হিসেব বলছে, সব মিলিয়ে দেশে করোনা শনাক্ত হয়েছে ৩,০৪,৫৮৩ জনের। রুবায়েত হাসান, যমুনা নিউজ, ঢাকা।
করোনা ভাইরাসের প্রকোপ না কমায় সবচেয়ে প্রাণঘাতী ফ্লু মৌসুমের মুখোমুখি হওয়ার শঙ্কায় রয়েছে গোটা বিশ্ব। এমন আভাসের প্রেক্ষিতে সাধারণ ফ্লুর টিকা নিশ্চিতের তাগিদ দিয়েছেন মার্কিন স্বাস্থ্যবিদরা। এদিকে করোনার দ্বিতীয় ভ্যাকসিন অনুমোদনের তৎপরতা শুরু করেছে রাশিয়া, আর ভারতে স্বল্প পরিসরে শুরু হয়েছে অক্সফোর্ডের পরীক্ষামূলক ভ্যাকসিনের হিউম্যান ট্রায়াল। পরীক্ষার সংখ্যা বাড়ছে, তাই প্রতিদিনই করোনা সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে ভারতে। দৈনিক মৃত্যুও হাজারের ওপর। এমন পরিস্থিতিতে ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু হলো পুনের ভারতী বিদ্যাপীঠ হাসপাতালে। অক্সফোর্ড ইউনিভার্সিটির গবেষণায় এবং সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া উৎপাদিত ভ্যাকসিনটির প্রথম ডোজ নিয়েছেন 2 স্বেচ্ছাসেবক। পর্যবেক্ষণে থাকবেন 7 দিন। করোনাভাইরাস এবং এর অ্যান্টিবডি দুটো পরীক্ষাতেই পজিটিভ হননি এমন ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। শরীরে টিকা প্রয়োগের আধ ঘন্টার মধ্যে তারা বাড়ি চলে যান। কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা দিচ্ছে কিনা তা জানতে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করা হবে। করোনার প্রতিষেধক হিসেবে বিশ্বের প্রথম ভ্যাকসিন অনুমোদনের মাস না পেরোতেই দ্বিতীয় ভ্যাকসিনের কাজে অনেকটা এগিয়ে যাওয়ার দাবি রাশিয়ার। সরকার পরিচালিত ভেক্টর ইনস্টিটিউটের গবেষণালব্ধ এপিভ্যাক করোনা ভ্যাকসিনটি পেপটাইড অ্যান্টিজেন ভিত্তিক। করোনা ভাইরাস প্রতিরোধে আমাদের প্রথম ভ্যাকসিনটি কিনতে 27টি দেশ আগ্রহ দেখিয়েছে। সেপ্টেম্বরের মধ্যে আরও একটি ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শেষ হতে পারে। প্রথম 2 ধাপের সফল ট্রায়ালে স্বেচ্ছাসেবীদের কোনো রকম স্বাস্থ্য জটিলতায় পড়তে হয়নি। সব ঠিক থাকলে অক্টোবরের মধ্যে চূড়ান্ত ছাড়পত্র পাবে দ্বিতীয় ভ্যাকসিনটি। অন্যদিকে মার্কিন বায়োটেক মডার্নার দাবি, তরুণ কিংবা প্রবীণ সব বয়সীদের জন্যই সমানভাবে কার্যকর তাদের পরীক্ষামূলক টিকা। তবে কোভিড আর ফ্লুর কারণে স্বাস্থ্য ঝুঁকি বিবেচনায় সাম্প্রতিককালের অন্যতম ভয়াবহ মৌসুমের শঙ্কায় আপাতত ফ্লুর ভ্যাকসিন নিয়েই প্রস্তুত হচ্ছেন স্বাস্থ্যবিদরা। এবছর প্রাপ্তবয়স্ক ও প্রবীণদের কমপক্ষে 65% মানুষকে ফ্লু ভ্যাকসিন দেব। করোনার পাশাপাশি সাধারণ ঠান্ডা ও সর্দি জ্বরে ঝুঁকি কমাতেও মাস্ক পরা, শারীরিক দূরত্ব নিশ্চিত করা এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতার ব্যাপারে সবার বাড়তি সতর্ক থাকা উচিত। এদিকে কীটনাশক হিসেবে ব্যবহৃত রাসায়নিক সাইট্রোডিওল মানবদেহের বাইরে করোনা ভাইরাস মেরে ফেলতে সক্ষম ব্রিটেন ভিত্তিক ডিফেন্স সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষণায় বেরিয়ে এসেছে এ তথ্য। নুজহাত কামাল, যমুনা নিউজ। দর্শক, এবারে আমরা যুক্তরাজ্যের করোনা পরিস্থিতি সম্পর্কে জানবো। যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সৈয়দ সাদেক আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি। ব্রিটেনে তো বিভিন্ন শহরে করোনা রোগীর সংখ্যা বাড়ছে, শনাক্ত হচ্ছে। তো কোন কোন শহরে মূলত এই শনাক্তের সংখ্যাটা সবচেয়ে বেশি, এবং নতুন করে কোনো বাংলাদেশি প্রবাসী যারা সে দেশে রয়েছেন তারা আক্রান্ত হয়েছেন কিনা? ধন্যবাদ জোহা। আসলে আজকেও গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছেন 12 জন এবং আক্রান্তের সংখ্যাটা বৃদ্ধি পাচ্ছে। গত এক সপ্তাহ যাবত আপনারা জানেন যে 1000-এর উপরে ছিল। আজকে কিন্তু 1522 জন, মানে 1500-র উপরে চলে গেছে। তো এ নিয়ে অনেকেই সংখ্যায় আছেন। তো এদিকে আক্রান্তের হারে ওল্ডাম এখনো শীর্ষ পর্যায়ে আছে। ওল্ডাম, প্যান্ডেল এবং ব্ল্যাকবার্ন শো, এই 3 শহরকেই সরকার এখন ঝুঁকিপূর্ণ বলেছে এবং সাথে সাথে বার্মিংহামকেও তারা ওয়াচ লিস্টে রেখেছে। তো আসলে এই এলাকাগুলিতে এখনো সংক্রমণের হার কিছুটা কমলেও যতটুকু তারা আশা করেছিলেন ততটুকু কিন্তু কমে নাই। তো এ ব্যাপারে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন সরকারের পক্ষ থেকে। এদিকে সুইজারল্যান্ড চেক রিপাবলিক থেকে আসার জন্য আগামী কাল শনিবার সকাল 4টার পরে যারা আসবেন তাদেরকে 14 দিনের কোয়ারেন্টাইনে থাকতে হবে বলে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং বাংলাদেশের ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশিরা এখন কিন্তু বাংলাদেশিরা আক্রান্ত হচ্ছেন, কিন্তু আগে যেমন উপসর্গ ছিল, বেশি উপসর্গ দেখা যেত, সিমটম, কিন্তু এখন কিন্তু ওই রকম উপসর্গ দেখা দিচ্ছে না। উপসর্গ ছাড়াই কিন্তু অনেকে আক্রান্ত হচ্ছেন। তো সমস্যা হচ্ছে যে উপসর্গ ছাড়া পুরো পরিবারকে নিয়ে আক্রান্ত হচ্ছেন। আগে যেমন উপসর্গ ছিল, একজন আক্রান্ত হলে বোঝা যেত যে উনি আক্রান্ত হয়েছেন, তাহলে উনাকে সেলফ আইসোলেশনে নিয়ে যাওয়া হতো। কিন্তু এখন সমস্যা হচ্ছে যে উপসর্গ না থাকায়, কম থাকায় পুরো পরিবার সংক্রমিত হচ্ছেন এবং এটাতে বিস্তার লাভ করছে আরো বেশি। সাদেক আহমেদ, আরেকটি বিষয় একই সাথে জানতে চাই, সেটা হচ্ছে সবাই আমরা তাকিয়েছিলাম অক্সফোর্ডের যে ভ্যাকসিন সেটির দিকে। সেটির আসলে এখনকার অগ্রগতি কোন পর্যায়ে আছে?
ট্রায়াল চলছে, কিন্তু এখনো কোনো রেজাল্ট এখনো আসে নাই। রেজাল্ট যখনই আসবে, তো এদিকে কিন্তু ভ্যাকসিন টাস্কফোর্সের চিফ যিনি, উনি বলেছেন যে হয়তো এবছর হয়তো আমরা এই ভ্যাকসিনটা পাবো না, কিন্তু ভ্যাকসিন না পেলেও কিভাবে ভ্যাকসিন ছাড়া আমাকে চলতে হবে এ ব্যাপারে আমাদেরকে ইউজ টু হওয়ার জন্য উনি আহ্বান জানিয়েছেন। কারণ হয়তো ভ্যাকসিন আগামী বছরের শেষের দিকে আসতে পারে। ওনারা চাচ্ছেন না যে তাড়াহুড়ো করে কোনো ভ্যাকসিন নিয়ে আসতে, যেমন আমেরিকা চাচ্ছে, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে নির্বাচনের আগে, হয়তো অনেকে মনে করছে যে নির্বাচনের আগে যদি, ইলেকশনের আগে যদি ভ্যাকসিন আসে, ওনার রাশিয়া তাড়াহুড়ো করে নিয়ে আসছে, যদিও তৃতীয় ধাপ তারা যায় না, তৃতীয় ধাপের যে পরীক্ষা এইগুলো তারা অ্যাভয়েড করে চলে। ব্রিটেনের যে বিশেষজ্ঞরা মনে করছেন যে স্বাভাবিক নিয়মে যদি ভ্যাকসিনটা আসে তাহলে হয়তো এর কার্যকারিতা বৃদ্ধি বেশি থাকবে এবং এটা গ্রহণযোগ্যতাও সারা বিশ্বে হবে বেশি। সৈয়দ সাদেক আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে এখন যোগ দেওয়ার জন্য। যুক্তরাজ্য থেকে সরাসরি কথা বলছিলেন আমাদের এই সহকর্মী। আবারও 24 ঘন্টায় 6,000-এর বেশি প্রাণ কেড়ে নিল করোনা ভাইরাস। নতুন সংক্রমণ শনাক্ত হয়েছে 3.25 লাখের মতো। এ নিয়ে বিশ্বে কোভিড-19-এ মোট মৃত্যু 8,30,000-এর কাছাকাছি। মোট আক্রান্ত 2,43 লাখের বেশি মানুষ। বুধবার দিনের সর্বোচ্চ প্রায় 1250 মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। মোট প্রাণহানি 1,84,000-এর মতো। আক্রান্ত 60 লাখ। 1100 মানুষ মারা গেছে ব্রাজিলে, মোট 1,18,000। আক্রান্ত 37 লাখ। ভারতে একদিনে আবারও 1,000-এর বেশি মৃত্যুতে মোট প্রাণহানি 61,000 ছুঁই। কয়েকদিনের ধারাবাহিকতায় রোগী শনাক্তে এই দিনও শীর্ষে ছিল দেশটি। রেকর্ড 76,000-এর বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড-19। মোট আক্রান্ত 33 লাখের বেশি। মেক্সিকোতে 62,000 ছাড়িয়েছে মৃত্যু। আক্রান্ত 6.25 লাখ মানুষ। প্রায় 300 করে মৃত্যু রেকর্ড করেছে কলম্বিয়া, আর্জেন্টিনা। বিরতির পর আবারও ফিরে এলাম। আপনারা দেখছেন করোনা আপডেট, প্রেজেন্টেড বাই মিস্টার হাইজেন। করোনা টেস্ট জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদের অস্ত্র মামলায় বিচার শুরু হয়েছে। বৃহস্পতিবার এই মামলার অভিযোগ গঠন করা হয়। 10 সেপ্টেম্বর মামলার সাক্ষ্য গ্রহণ। এদিকে টেস্ট জালিয়াতির অভিযোগে জেকেজির সিইও আরিফুল এবং চেয়ারম্যান ডাক্তার সাবরিনা সহ 8 আসামির বিরুদ্ধে করা মামলায় সাক্ষ্য দিয়েছেন বাদী। বিতর্কিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান শাহেদের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় অস্ত্র মামলা হয়। শুনানি শেষে এই মামলায় অভিযোগ গঠন করেছে আদালত। শাহেদের উপস্থিতিতে বিচারক অভিযোগ পড়ে শোনান, তবে নিজেকে নির্দোষ দাবি করেন তিনি। শুনানি শেষে 10 সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়। নিশান এক্সট্রেল গাড়ি, জিপ, সেই জিপের ভিতরে তার দেখানোর মতো এই অস্ত্রটা উদ্ধার হয়। আমরা অবশ্যই প্রমাণ করব, সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলা প্রমাণ করব। এই মামলার সর্বোচ্চ শাস্তি হলো 10 বছর। যেখান থেকে অস্ত্র উদ্ধার হয় সেটা পাবলিক প্লেস ছিল, মাননীয় আদালত বলেছি। সেই গাড়ি বা সেই অস্ত্রের কন্ট্রোল বা পজিশনে সে কিছুই জানতো না এবং তার ডাইরেক্ট পজিশনে ছিল না। তাই এই ধারায় আসামি শাহেদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার মতো কোনো উপাদান নাই। এদিকে জেকেজির করোনা টেস্ট জালিয়াতির মামলায় সাক্ষ্য দিয়েছেন মামলার বাদী কামাল হোসেন। কিভাবে প্রতারণার শিকার হয়েছেন সেটি আদালতকে জানান তিনি। এ সময় আসামিপক্ষ সময় বাড়ানোর আবেদন করলে তা খারিজ হয়। জাস্টিস এত দ্রুত না হয়ে আমাদের একটা ডিফেন্স করার সুযোগ অ্যাটলিস্ট দেওয়া উচিত, যে আমাদের যে ডকুমেন্ট আছে সেটা আমাদের দেওয়া হোক, আমাদের মামলায় কী আছে সব কিছু আমরা দেখতে চাই, দেখে তারপরে আমরা ডিফেন্সে যাব। আমাদের হাত পা বেঁধে আমাদের যদি এইভাবে দেওয়া হয় তাহলে তো আর আমরা কোনো কিছু করতে পারবো না। যেহেতু সেন্সিটিভ মামলা, এই মামলাগুলি যেহেতু আমাদের সময় আছে হাতে, আমরা কেন এটা দেরি করব? যত দ্রুত মামলা নিষ্পত্তি করা যায় সেটা সবার জন্যই মঙ্গল। আমাদের কথা হলো যে মামলা নিষ্পত্তি হওয়া দরকার, কিন্তু তাই বলে যে মামলা যে তারা ন্যায় বিচার থেকে তারা বঞ্চিত হবে, কথাটা ঠিক না। এ মামলায় আগামী 3 সেপ্টেম্বর পরবর্তী সাক্ষ্য গ্রহণ। নাজমুল সাইদ, যমুনা নিউজ, ঢাকা। ভুয়া তথ্য দিয়ে জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা আরিফ চৌধুরীর 2টি এনআইডি কার্ড নেয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার রাতে অনলাইন ব্রিফিংয়ে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইদুল ইসলাম এই তথ্য জানান। তিনি বলেন, সংশ্লিষ্ট থানা নির্বাচন কর্মকর্তাকে এই নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি ডাক্তার সাবরিনার 2টি কার্ডই ব্লক করা হয়েছে। জানান, ঘটনা অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিশনের ভেতরে যাদের যোগ সাজসে এই কাজ হয়েছে তাদের খুঁজে বের করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে গত মঙ্গলবার বিষয়টি খতিয়ে দেখতে নির্বাচন কমিশনকে চিঠি দেয় দুদক। ডাক্তার সাবরিনা 2 ঠিকানা দিয়ে 2টি কার্ড করেছেন।
সেখানে স্বামীর নামও 2 রকম, এমনকি পিতার নামও 2 রকম দিয়েছেন তিনি। আমরা দুটো এনআইডি আপাতত ব্লক করে দিয়েছি সার্ভার থেকে ইন ডেপথ অ্যানালাইসিস করার জন্য। আমরা ইতিমধ্যে একটা উচ্চ পর্যায়ে কমিটি গঠন করেছি। যদি কোনো ব্যক্তি অন্যায় অথবা কোনো দোষী প্রমাণিত হয় তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। চট্টগ্রামে গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 2 জন, আক্রান্ত হয়েছেন আরও 74 জন। জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে চট্টগ্রামের 6টি এবং কক্সবাজারের একটি ল্যাবে 795টি নমুনা পরীক্ষায় 74 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত মোট 75,813 জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে 16,762 জন পজিটিভ। মারা গেছেন 267 জন। বিভিন্ন হাসপাতালে বর্তমানে আইসোলেশনে আছেন 143 জন। এছাড়াও 725 জন আছেন হোম কোয়ারেন্টাইনে। চট্টগ্রামে আবারও বাড়তে শুরু করেছে করোনায় আক্রান্তের সংখ্যা। নমুনা পরীক্ষার হার কমলেও বন্দরনগরীর কোভিড হাসপাতাল এবং আইসোলেশন সেন্টারগুলোতে বেড়েছে রোগী ভর্তির পরিমাণ। বিশেষজ্ঞরা বলছেন সামনেই করোনার সেকেন্ড ওয়েভ। স্বাস্থ্যবিধি না মানলে আসন্ন শীত মৌসুমে কঠিন পরিস্থিতির শঙ্কা তাদের। বন্দরনগরীর সার্বিক চিত্র দেখলে বোঝার উপায় নেই এখন করোনাকাল চলছে, সব যেন আগের মতোই স্বাভাবিক। প্রথম দিকে নমুনা পরীক্ষার জন্য ভিড় থাকলেও ধীরে ধীরে কমেছে তা। পরীক্ষা কমায় শনাক্তের সংখ্যাও তুলনামূলক কম। পরিসংখ্যানে করোনা রোগীর সংখ্যা কমছে মনে হলেও বাস্তব চিত্র ভিন্ন। চট্টগ্রামে কোভিড হাসপাতাল এবং আইসোলেশন সেন্টারে গত কয়েকদিন ধরে আবার বেড়েছে ভর্তির চাপ। আমাদের এখানে রোগীর সংখ্যা প্রতিদিন বাড়ছে, প্রতিদিন 4-5 জন করে প্রতিদিন রাতে এসে ভর্তি হচ্ছে। যাদের অক্সিজেন সাপোর্ট দরকার, যারা বাসায় এই স্বাচ্ছন্দ্য বোধ করছে না। আগে গড়ে 1200 থেকে 1400 নমুনা পরীক্ষা হলেও বর্তমানে তা নেমেছে অর্ধেকে। তবে সবকিছু খুলে দেয়ায় এবং স্বাস্থ্যবিধি না মানায় সেপ্টেম্বরে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপ শুরু হতে পারে বলে শঙ্কা স্বাস্থ্য অধিদপ্তর এবং চিকিৎসকদের। আবার কিন্তু পরিস্থিতি খারাপ হয়ে যেতে পারে এবং আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বারবার সতর্ক করছে, পৃথিবীর অনেক দেশেই সেকেন্ড ওয়েভ শুরু হয়ে গেছে। আমাদের দেশেও এটা সেপ্টেম্বর থেকে হয়তো শীতের মাঝামাঝি যে কোনো সময় কিন্তু এই সেকেন্ড ওয়েভ চলে আসতে পারে। বিভিন্ন দেশের উদাহরণ দিয়ে বিশেষজ্ঞরা বলছেন দ্বিতীয় ধাপের সংক্রমণ হতে পারে আরও প্রাণঘাতী। ফলে আসন্ন শীত মৌসুমে বাড়বে ঝুঁকি। বিনোদন কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে, মানুষের মিশ্রণ অনেক বেড়েছে। এগুলো ছোট ছোট ওয়েভ থাকবে, কিন্তু অনেক বড় ওয়েভ এই মিশ্রণ এবং এর জন্য হবে বলে আমার মনে হচ্ছে না। কিন্তু শীতকাল আমাদের জন্য অনেক বেশি অ্যালার্মিং। এখন পর্যন্ত চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় 17,000, মারা গেছেন 250 জনেরও বেশি। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। করোনায় আক্রান্তদের চিকিৎসা সেবার জন্য চট্টগ্রাম আইসোলেশন সেন্টারকে 5 লাখ টাকা অনুদান দিয়েছে কাশেম নূর ফাউন্ডেশন। ফাউন্ডেশনের চেয়ারম্যান হাসান মাহমুদ চৌধুরীর পক্ষে আইসোলেশন সেন্টারের মুখপাত্র জিনাত সোহানার হাতে অনুদানের চেক হস্তান্তর করেন জাতীয় পার্টির নেতা শফিকুল আলম চৌধুরী। এ সময় তারা বলেন, করোনা প্রকোপ শুরুর পর থেকে আক্রান্তদের বিনামূল্যে চিকিৎসা সেবা, ওষুধ এবং খাবার সরবরাহ করে ব্যক্তি উদ্যোগে গড়ে তোলা চট্টগ্রাম আইসোলেশন সেন্টার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস.এম. আরিফুর রহমান। বুধবার রাত 10:30টায় রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। গেল 14 আগস্ট করোনায় আক্রান্ত হন আরিফুর রহমান। পরে শারীরিক অবস্থার অবনতি হলে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করা হয় তাকে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ওসি আরিফুর রহমানের বাড়ি খুলনায়। করোনার কারণে অর্থনীতিতে নেমে এসেছে মন্দাভাব। এজন্য প্রতিবেশী সহ নতুন নতুন দেশের সাথে বাণিজ্য জোরদার করতে চায় সরকার। এই লক্ষ্যে ভুটানের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করবে সরকার। এর সুবাদে বাড়বে দ্বিপাক্ষিক বাণিজ্য। অভ্যন্তরীণ বাজারে নিজস্ব পণ্য সহজে আনতে পারবে দুই দেশ। বাণিজ্যমন্ত্রী জানান, আরও 15টি দেশের সাথে এই ধরনের চুক্তি সই নিয়ে চলছে আলোচনা। ছোট্ট দেশ ভুটান, তবে দ্বিপাক্ষিক বাণিজ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে লাগোয়া এই দেশ। কারণ বছরে দুই দেশের মধ্যে $6 কোটি যে বাণিজ্য হয় তার সিংহভাগই নিয়ন্ত্রণ করে ভুটান। ভুটান থেকে বাংলাদেশে আসে ফল, নির্মাণ সামগ্রী আর রাসায়নিক পণ্য, আর বাংলাদেশ থেকে যায় তৈরি পোশাক, প্লাস্টিক, ওষুধ সহ হাতে গোনা কিছু পণ্য।
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির উদ্যোগ নিয়েছে দুই দেশ। 134টি পণ্যে দেয়া হচ্ছে শুল্ক ছাড়। ভুটানের সাথে সব শেষ পর্যায়ে আমরা ফাইনালি অপেক্ষা করছি, একটা ভেটিং এর জন্য পাঠাইছি ল মিনিস্ট্রিতে, ওইটা ওকে করলেই আমরা মন্ত্রী পরিষদে পাঠাবো, ওখান থেকে অ্যাপ্রুভ হইলে ধরে আমরা সই করে দেবো। একটা দিয়ে শুরু করি, তারপরে আশা করি 2 বছরের মধ্যে অন্তত 11টা, না পারি 5-7টাও যদি পারি আর কি, এই আশা। শুধু ভুটান নয়, মুক্ত বাণিজ্য চুক্তি করতে প্রথম পর্যায়ে অন্তত 15টি দেশের সঙ্গে সম্ভাব্যতা যাচাই করছে সরকার, যেখানে সম্ভাবনাময় বাজার হিসেবে নেপাল, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড, জাপান, দক্ষিণ কোরিয়া সহ 11টি দেশকে চিহ্নিত করা হয়েছে। উন্নয়নশীল এবং স্বল্পোন্নত দেশের মধ্যে বাংলাদেশ একেবারে ব্যতিক্রমী বলা যায়, যাদের এখন পর্যন্ত কোনো ধরনের দ্বিপাক্ষিক চুক্তি নাই, অর্থনৈতিক কোঅপারেশন চুক্তি নেই, এবং অবশ্যই আমাদের এটাতে চিন্তা ভাবনা করতে হবে। তবে নেগোসিয়েশনগুলো ভালো প্রিপারেশন নিয়ে আমাদের করতে হবে। দেশের পণ্য এবং বাজার সম্প্রসারণে মুক্ত বাণিজ্য চুক্তির বিকল্প নেই। প্রেফারেন্সিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট করে লাভ নেই, ফ্রি ট্রেড অ্যারেঞ্জমেন্টে যেতে হবে আমাদেরকে। একটা সমন্বিত আমাদের দ্বিপাক্ষিক চুক্তিতে যাওয়া উচিত। বিশ্বের 198টি দেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্য করেছে বাংলাদেশ। স্বল্পোন্নত দেশ হিসেবে নানা ক্ষেত্রে মিলছে বাণিজ্য সুবিধা। রিমন রহমান, যমুনা নিউজ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে জয়পুরহাটে আবারও বেড়েছে চালের দাম। পাইকারিতে কেজি প্রতি 2 টাকা বাড়লেও খুচরায় বেড়েছে 4 থেকে 5 টাকা। ব্যবসায়ীদের দাবি, বাজারে ধানের দাম বৃদ্ধিতে এমন হচ্ছে। আর মিলাররা বলছেন, আবহাওয়াগত কারণে চালের উৎপাদন যেমন কমেছে, তেমনি ভালো মানের ধানেরও সংকট দেখা দিয়েছে। জয়পুরহাটের পুরানাপুল বাজারের ধানের আড়তগুলো মুখরিত থাকে ক্রেতা বিক্রেতায়, কিন্তু এখন ভিন্ন চিত্র। পাইকারি ক্রেতারা কিছুটা অলস সময় কাটাচ্ছেন। পাইকারি ব্যবসায়ীরা জানান, মোটা ধানের সরবরাহ নেই, ভালো মানের চিকন জাতেরটাও পাওয়া যাচ্ছে না। ঘন ঘন ওঠানামা করছে দাম। 970 থেকে 1050 টাকায় বেচা কেনা হচ্ছে বিভিন্ন জাতের ধান। কাটারি ধান এটা 970-80 টাকা ছিল, এখন বর্তমান কাটারি 40-50 টাকা 900, আর জিরা 1000 টাকা। এবার প্রাকৃতিক দুর্যোগের কারণে ধানের কোয়ালিটি তেমন খুব একটা ভালো না। যেটুকু ধান আসতেছে ভালো মানের ধান খুবই কম। বারবার দাম উঠানামার জন্য আমরা আড়তদাররা খুব ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। চালের পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বাজারে ভালো মানের ধানের দাম বেশি, তাই চালের উৎপাদন কম। সরবরাহ কমে যাওয়ায় অস্থির হচ্ছে বাজার। চালের আমদানি কম, এই কারণে চালের দাম বৃদ্ধি পাইছে 2-3 টাকা। ভালো মানের ধানের দামটা একটু বেশি, সেই জন্য ভালো মানের চালের দামও 2-1 টাকা বেশি। এদিকে মিলারদের দাবি, সরকারি গুদামে চাল দেওয়ার জন্য বেশি দামে মোটা ধান কিনতে হচ্ছে, আর চিকন ধানের চালের উৎপাদন কম। আমরা যে দামে ধান কিনতেছি, মিল চালানোর স্বার্থে ওই দামে চালগুলো বিক্রি করতেছি। অতিবর্ষণ, বন্যা, এগুলির কারণে প্রায় 60% মিল বন্ধ, যেটা আজকে অটোমেটিক রাইস মিলাররা একসঙ্গে মুড়ির চাল, সরকারের চাল এবং বাজারের চাল দিচ্ছে, তাদের সরবরাহ অনেকটাই কম। এখন যদি সরকার বাজারের সরবরাহ বাড়ায়, তাহলে চালের দাম একটু সহনীয় পর্যায়ে আসবে। জয়পুরহাটের ধানের মোকামগুলোতে মোটা জাতের ধানের সরবরাহ নেই বললেই চলে। এখন যে ধানগুলো কেনাবেচা হচ্ছে তা সবই সরু জাতের। সরকারি খাদ্য গুদামে যে চাল সরবরাহ করছে মিল মালিকরা, তাও সরু জাতের। আর সে কারণে সরু জাতের ধানের চাহিদা বৃদ্ধি পেয়েছে, কিন্তু বাজারে সেই তুলনায় সরবরাহ অনেকটাই কম, যার ফলে বারবার দাম ওঠানামা করছে। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। করোনার থাবা চা শিল্পের সম্ভাব্য ঝুঁকি এড়াতে মহামারীর সময় বাগানে উৎপাদন অব্যাহত থাকলেও ক্ষতি এড়ানো যায়নি। আশঙ্কাজনক হারে কমেছে বেচাকেনা এবং দাম, কমেছে উৎপাদনও। বিপাকে মৌলভীবাজারের বাগান মালিকরা। দেশের অন্যান্য চা বাগানগুলোতেও একই অবস্থা। মহামারীর সময় সংক্রমণের ঝুঁকি নিয়েই উৎপাদন অব্যাহত রাখে মৌলভীবাজারের চা বাগান মালিকরা। তাতেও এড়ানো যায়নি ক্ষতি। প্রতিকূল আবহাওয়ায় গেল বছরের তুলনায় এবার উৎপাদন কমেছে 40%। শুধু যে উৎপাদন কমেছে তা নয়, করোনায় টং দোকান, হোটেল, রেস্টুরেন্ট বন্ধ থাকায় কমেছে পানীয় পণ্যটির বেচাকেনাও। উৎপাদনের অর্ধেকই থেকে গেছে অবিকৃত, গুদামে পড়ে টনকে টন চা। চা পাতা মানে সেল দিতে পারতেছি না, সেল হচ্ছে না, যার কারণে আমার অনেক চা পাতা, বানানো চা পাতা, যেটা কালো চা পাতা, আমার ফ্যাক্টরিতে জমা হয়ে গেছে। শ্রমিকের বেতন, ভাতা, স্টাফ কর্মচারীদের ভাতা, এমনকি সাহেবদের ভাতা, বেতন দিতে পারছে না। বেশ কিছু বাগান
বিক্রির চেষ্টা আছে এবং বেশ কিছু বাগান বন্ধ হয়ে যেতে পারে। বৃষ্টি ছিল না, চা বাগান ড্রাউটে এফেক্টেড ছিল, চা বাগান ফুল সাফার করছে, অনেক গাছ মারা গেছে এবং ড্রাউটের জন্য এখনও পাতি কম পাচ্ছি আমরা। সংকট কাটাতে চা শিল্পে প্রণোদনার জন্য সরকারের কাছে চিঠি পাঠানোর কথা জানান চা বোর্ডের কর্মকর্তা। সরকারের কাছে আমরা অলরেডি চা শিল্পের জন্য প্রণোদনার কথা আমাদের বাংলাদেশ চা বোর্ড থেকে অলরেডি পত্র লেখা হয়েছে। তবে আশা করি চা শিল্পের যদি করোনা ভাইরাস মুক্ত তার সমস্যা হবে না। চলতি বছর চা উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 7,59,00,000 কেজি। জুলাই পর্যন্ত উৎপাদন 3,39,00,000 কেজি। গেল বছর এ সময় যা ছিল 3,90,00,000 কেজি। জোহরা সেতু, যমুনা নিউজ। করোনার কারণে গার্মেন্টস কর্মীদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি বেড়েছে বলে দাবি বাংলাদেশ ইনস্টিটিউট অফ লেবার স্টাডিজ। তাই ঝুঁকি মোকাবেলায় মাস্ক ব্যবহার, হাত ধোয়া এবং শারীরিক দূরত্ব নিশ্চিত করতে গার্মেন্টস মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে তারা। জাতীয় প্রেস ক্লাবে বিলস আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা জানান, কর্মীদের নিরাপদ রাখতে মালিকপক্ষকে প্রয়োজনীয় সুরক্ষার সামগ্রী সরবরাহ করতে হবে। বক্তারা অভিযোগ করেন, শুরুতে কয়েকটি গার্মেন্টস স্বাস্থ্যবিধি মেনে চললেও দিন দিন তা কমে আসছে। পাশাপাশি বেশিরভাগ গার্মেন্টসের স্বাস্থ্যবিধি মানার কোনো ব্যাপারে কোনো উদ্যোগ নেই বলে জানান তারা। শ্রমিকদের পেশার সুরক্ষা এবং ঝুঁকি ভাতা নিশ্চিতের দাবি জানিয়েছেন বক্তারা। স্বাস্থ্যবিধি মানার যে কথা বা যে নিয়ম, সেটা কিন্তু এখন আর গার্মেন্টসে সেটা মানা হচ্ছে না। কাজ করার পরে আমি 7 কর্মদিবসের মধ্যে আদৌ বেতন পাবো কি পাবো না, সেটা আর একটা ঝুঁকি। গর্ভবতী নারী, এটা আমাদের প্রথম থেকে দাবি, তাদের সুরক্ষার জন্য আমাদের জোর দাবি। করোনা পরিস্থিতিতে মরার উপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে উপকূলের বিস্তীর্ণ এলাকার বাঁধে ভাঙন। এই যেমন কপোতাক্ষ এবং খোলপেটুয়া নদীর জোয়ারে প্রতিদিন প্লাবিত হচ্ছে সাতক্ষীরার প্রতাপনগর এবং শ্রীউলা ইউনিয়ন। স্থানীয়রা বলছেন, পানির তোড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে সড়ক, চিংড়ি ঘের ভেসে নিঃস্ব হয়েছেন চাষি। এখনই বাঁধ মেরামত করা না হলে পথে বসতে হবে আরও অনেককে। বাঁধের ভাঙা অংশ দিয়ে এখনও জোয়ারের পানি ঢুকছে লোকালয়ে। প্রতিদিনই প্লাবিত হচ্ছে সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ও শ্রীউলা ইউনিয়ন। জলবন্দী হয়ে পড়েছে অন্তত 25 গ্রামের মানুষ। লবণ পানি ঠেকাতে রিং বাঁধ দেওয়ার চেষ্টা করছেন স্থানীয়রা, কিন্তু একদিকে বাঁধ দিলে পানির চাপে ভেঙে যাচ্ছে অন্য পাশ। যে ভেড়ি বাঁধ ভেঙে গেছে, আমাদের এই পুরা এলাকা সব 20-30টা গ্রাম প্লাবিত হয়ে গেছে পানিতে। ঘর বাড়ি ভেঙেছে একেবারে নাই, কাঁচা ঘর বলতে কিছুই নাই। আমাদের এলাকায় পুরো রাস্তার উপর দিয়ে নৌকা চলতেছে। এখন ঋণ আলারা তো ছাড়তেছে না, ঋণ চাচ্ছে সমিতি আলারা, সমিতির কিস্তি নিতে আসতেছে, দেবো কোথাতে। পানির তোড়ে যোগাযোগের একমাত্র সড়ক আশাশুনি প্রতাপনগরের কয়েকটি স্থান ধসে গেছে। বিচ্ছিন্ন হয়ে পড়েছে সড়ক পথে চলাচল। ভেসে গেছে কয়েক হাজার বিঘার চিংড়ি ঘের। পুঁজি হারিয়ে নিঃস্ব হয়েছেন অনেক মৎস্যজীবী। আমার যে ঘেরটা ছিল সেই ঘেরটা বুড়ে গেছে, সেখানে আমি প্রায় 10 লাখ টাকার মতন আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। এখন আমাদের কোনো সাহায্যের দরকার নাই, আমরা বাঁধটা যে বালি হয় সেই অনুদান আমরা চাই। স্থানীয়রা জানান, ঘূর্ণিঝড় আমপানে ক্ষতিগ্রস্ত হয় উপকূলীয় বেড়িবাঁধ, তবে এখনও সংস্কার হয়নি। দ্রুত মেরামতের তাগিদ জনপ্রতিনিধির। হাজরাখালী বাঁধ, সেই বাঁধটি সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ আজকে 3 মাস 17 দিন হয়ে গেল, সেই বাঁধটি এখনও করে বাঁধতে পারেনি। বর্তমানে আমার ইউনিয়নে এই 2-3 দিনের ভিতরে পানি উঠে দিয়ে আরও যে 3টি গ্রাম ছিল সেটা প্লাবিত হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। বলেন, সেনাবাহিনীর তত্ত্বাবধানে শুষ্ক মৌসুমে শুরু হবে টেকসই বাঁধের কাজ। শুষ্ক মৌসুমে এই অঞ্চলে সেনাবাহিনী কাজ করবে এবং আপনারা এই যে গ্রামবাসী যেভাবে কাজ করছেন, আমি আপনাদেরকে ধন্যবাদ জানানোর আমার কোনো ভাষা নেই। সাতক্ষীরায় জোয়ারের পানিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক হাজার কাঁচা বসতঘরও। আহসানুর রহমান রাজীব, যমুনা নিউজ, সাতক্ষীরা। খালের অস্তিত্ব নেই, অথচ তার উপর ব্রিজ দেখিয়ে তার সংস্কারের প্রকল্প করা হয়েছে। বরগুনার 2টি উপজেলায় এমন গায়েবী প্রকল্পের প্রাক্কলন এবং দরপত্রের অস্তিত্ব মিলেছে। স্থানীয়রা আনুষ্ঠানিকভাবে এর প্রতিবাদে নেমেছে। 33টি ব্রিজ পুনর্বাসন প্রকল্পের নামে হরিলুটের অভিযোগ তাদের। হলদিয়া ইউনিয়নের বাঁশবুনিয়া খাল, এই খালের উপর ভাঙা ব্রিজটি মেরামত হবে। সম্প্রতি এই ইউনিয়নে নাশবুনিয়া নামের আরেকটি খাল এবং তার উপর
110 মিটার ব্রিজ দেখিয়ে 2019-20 অর্থ বছরে সংস্কার প্রকল্প তৈরি করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি। অথচ সেই খাল আর ব্রিজের অস্তিত্বই নেই। একই জায়গায় দুটি খাল আর গায়েবী প্রকল্পে হতবাক বরগুনার আমতলীবাসী। ভিতরে কোনো আর ব্রিজ নেই, এইটা ছাড়া। নাশবনিয়া নামে কিছু শুনিনি? না, নাশবনিয়া নামে আমরা আজ পর্যন্ত কোনো খাল শুনিনি। এই ইউনিয়নের তুজির বাজার ও রামজি বাজারে আরও বড় কাণ্ড। বাস্তবে বাঁশের সাঁকো, কিন্তু সংস্কার এবং পুনর্নির্মাণের জন্য দেয়া হয়েছে প্রস্তাব। এই পাশে একটা বাঁশের সাঁকো আছে, আর এর সামনে আরও একটা ব্রিজ আছে, সেটা ভালো। আর একেবারে ওই ডাক্কবাড়ি বলা হয় নলবনিয়া, ওখানে একটা ব্রিজ আছে, সেটাও ভালো। ব্রিজের কোনো অস্তিত্ব, সেটার অস্তিত্বই নেই। এভাবেই আমতলী ও তালতলী উপজেলায় দেখানো হয়েছে 33টি লোহার ব্রিজ। এগুলো পুনর্বাসনের জন্য 8টি প্যাকেজ করা হয়েছে, যেখানে দেখানো হয়েছে অস্বাভাবিক খরচ। একই ধরনের একটি প্রকল্পে বেতাগী ও পাথরঘাটা উপজেলায় যা খরচ ধরা হয়েছে তার প্রায় দ্বিগুণ ব্যয় দেখানো হয়েছে আমতলীতে। সুনির্দিষ্ট 4টি অভিযোগ এনে তাই প্রকল্পটির বাস্তবায়ন প্রক্রিয়ার আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছেন ঠিকাদাররা। যে ব্রিজগুলোর লংয়ে অনেক বেশি ধরা হয়েছে, যেখানে আছে 190 ফুট সেখানে ধরা হয়েছে 360 ফুট। এমন কিছু শর্ত দিয়েছেন যাতে গুটি কয়েক ঠিকাদার ছাড়া এই টেন্ডারে অংশগ্রহণ করতে পারছে না। প্রকল্প পরিচালক ও নির্বাহী প্রকৌশলী দুর্নীতি আশ্রয় গ্রহণ করিয়া এই প্রক্রিয়ায় টেন্ডার আহ্বান করিয়েছে। নির্বাহী প্রকৌশলী বলছেন প্রাক্কলনের দায়ভার তার নয়। প্রধান প্রকৌশলীর অনুমোদনেই সবকিছু দেখছেন প্রকল্প পরিচালক। আমাদের স্কিম এস্টিমেট অনুমোদন বা প্যাকেজ তৈরি করা বা অনুমোদন করার কোনো এখতিয়ার নাই। এটি সম্পূর্ণভাবেই প্রকল্প পরিচালক মহোদয় সম্মানিত প্রধান প্রকৌশলী মহোদয়ের অনুমতিক্রমে করে থাকেন। আগামী 6 সেপ্টেম্বর প্রকল্পটির দরপত্র দাখিলের শেষ সময়। আমিন বাবু, যমুনা নিউজ। 150 কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যে আঘাত এনেছে হারিকেন লরা। আকস্মিক বন্যায় প্লাবিত হয়েছে উপকূলীয় এলাকা। ক্যাটাগরি 4 মাত্রার এই হারিকেনের তাণ্ডব থেকে বাঁচা এক প্রকার অসম্ভব বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এরই মধ্যে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে টেক্সাস এবং লুইজিয়ানার 6 লাখেরও বেশি বাসিন্দাকে। হারিকেন লরার প্রভাবে এরই মধ্যে ক্যারিবীয় দেশ হাইতি এবং কিউবায় 25 জনের মৃত্যু হয়েছে। গবাদি পশু নিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে টেক্সাসের এই বাসিন্দা। প্রলয়ঙ্করী হারিকেনের তাণ্ডব থেকে বাঁচার চেষ্টা। এরই মধ্যে নিরাপদ আশ্রয়ে সরে গেছে টেক্সাস ও লুইজিয়ানার কয়েক লাখ বাসিন্দা। জেনারেটর ও পর্যাপ্ত খাবারের মজুদ রেখেছি। পানি খুব বেশি না বাড়লে বাড়ি ছেড়ে যাচ্ছি না। মনে সাহস রাখছি, আগেও শক্তিশালী হারিকেন মোকাবেলা করেছি আমরা। প্রথমে ক্যাটাগরি 3 হারিকেন বলা হলেও ধারণা করা হচ্ছে শেষ মুহূর্তে এটি ক্যাটাগরি 5-এ রূপ নেবে। আঘাত হানবে সর্বোচ্চ শক্তি নিয়ে, যার প্রভাবে 20 ফুট পর্যন্ত উঁচু জলোচ্ছ্বাসের কবলে পড়তে পারে উপকূলবাসী। আবহাওয়াবিদদের শঙ্কা, ইতিহাসের ভয়াবহতম ঝড়ের কবলে পড়তে যাচ্ছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ উপকূল। ভয়াবহ উঁচু ঢেউয়ের সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছি। এক কথায় এটি মারাত্মক বিপজ্জনক এক হারিকেনের রূপ নিচ্ছে, যা সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণের বাইরে। অবিশ্বাস্য শক্তি অর্জন করেছে হারিকেন লরা। ক্ষতি মোকাবেলায় সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে ঝড়টির শক্তি বিবেচনায় এটি মোকাবেলা করা বেশ কঠিন হতে পারে। লরার গতিবেগ ঘন্টায় 150 মাইল। শেষ মুহূর্তে রূপ নিতে পারে টর্নেডোতে। জারি হয়েছে বন্যা সতর্কতা। ঝড়ের প্রভাবে এরই মধ্যে টেক্সাস, লুইজিয়ানা উপকূলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। মুজরাবিন তারেক, যমুনা নিউজ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 44তম মৃত্যুবার্ষিকী আজ। করোনার কারণে সীমিত পরিসরে নানা আয়োজনে পালিত হচ্ছে দিনটি। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতীয় কবির সমাধিতে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। ভালোবাসো শুধু ভালোবাসো মোর গান। প্রেম, দ্রোহ, সাম্যবাদ ও জাগরণের কবি কাজী নজরুল ইসলামের এমন আহ্বানেই হয়তো মহামারীর এ সময়েও তার প্রতি মানুষের ভালোবাসার কমতি নেই। নজরুলের সাহিত্যকর্ম, কবিতা ও গান বাংলা সাহিত্যে সৃষ্টি করেছে অনন্য ধারা। আজকে যে জাতপাত বিভেদ চলছে সেগুলোর বিরুদ্ধে তার অজস্র কবিতায়, গানে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। মসজিদের পাশে আমায়
কবর দিও ভাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশেই শায়িত জাতীয় কবির প্রতি সবার অতল শ্রদ্ধা। কবি পরিবারের সদস্যদের দাবি, গেজেট প্রকাশ বা সংবিধানে অন্তর্ভুক্ত করে জাতীয় কবির স্বীকৃতি দেয়া। আমরা আজও একটি নথিতেও একটি গেজেটেও তাকে সেই স্বীকৃতিটি দিতে পারিনি, এ লজ্জা আমাদের। শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকেও। এই দেশ থেকে সাম্প্রদায়িকতার বীজ বৃক্ষের মূলোৎপাটন করব বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে। সংগ্রামে উদ্বুদ্ধ করার জন্য কাজী নজরুল ইসলাম সবসময় আমাদের পাশে আছেন। মৃত্যুবার্ষিকীতে নানা সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা ও কর্মসূচির আয়োজন করা হয়। আমাদের আজকের অনুষ্ঠানের বিশেষ আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। সংকট ও দুর্যোগে দূরদর্শিতার সাথে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বৃহস্পতিবার দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদ সাচিপ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি কথা বলেন। ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে তিনি আরও বলেন, করোনার সংক্রমণ বর্তমানে ঊর্ধ্বমুখী না থাকলেও নিম্নমুখী বলা যাচ্ছে না, তাই স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে শৈথিল্য না দেখিয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, সরকার এরই মধ্যে স্বাস্থ্য খাত সহ অন্যান্য খাতেও অনিয়মের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। অনিয়মের চর্চায় দলীয় পরিচয় কখনো রক্ষা কবচ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি। শিক্ষা সেবার মান বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে সকল সাহসী ও মানবিক সিদ্ধান্ত গ্রহণ করেছেন তা বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছে। তিনি আবারও প্রমাণ করেছেন সংকটে ও দুর্যোগে দূরদর্শিতার সাথে ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে তার বিকল্প তিনি নিজেই। মহামারীর প্রভাবে মারাত্মক সংকটে বিভিন্ন দেশে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীরা খণ্ডকালীন কাজের সুযোগ বন্ধ, অথচ নির্ধারিত সময়ে টিউশন ফি দিতে না পারলে বাতিল হয়ে যাবে ভর্তি। জীবনযাত্রার ব্যয় না মেটাতে পেরে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য থেকে নিজ দেশে ফিরছে লাখ লাখ শিক্ষার্থী। এতে একদিকে যেমন হুমকিতে তাদের শিক্ষাজীবন, অন্যদিকে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে নামকরা বিশ্ববিদ্যালয়গুলো। অস্ট্রেলিয়ায় 2 বছর মেয়াদী মাস্টার্স প্রোগ্রামের মাঝপথে নিজ দেশে ফিরছেন চীনা নাগরিক ছ্যাং ইউন আর তার বন্ধু। করোনার দাপটে কাজের সুযোগ নেই, এরই মধ্যে দিতে হচ্ছে চড়া টিউশন ফি, অন্যদিকে জীবনযাত্রার ব্যয়। সব মিলিয়ে অসম্ভব হয়ে পড়েছে অস্ট্রেলিয়ায় বসবাস। তাই প্রতিদিনই স্বপ্নের দেশ ছাড়তে বাধ্য হচ্ছে বহু বিদেশি শিক্ষার্থী। গত সেমিস্টারের সব ক্লাস অনলাইনে করেছি। ক্লাসরুমে যেতে না পারাটা হতাশাজনক। প্রফেসরের সাথে সরাসরি কথা বলা সম্ভব হয় না। এখানে জীবনযাপন খরচ অনেক বেশি। চীনে ফেরত গেলেও অনলাইনে ক্লাস করা যাবে, পাশাপাশি ইন্টার্নশিপের সুযোগ পাওয়া যাবে। অস্ট্রেলিয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের 30% বিদেশি। এদের বিপুল অংশ দেশটি ছাড়তে শুরু করায় চলতি বছরই 200 থেকে $350 কোটি রাজস্ব হারাতে পারে বিশ্ববিদ্যালয়গুলো। ঘাটতি পুষিয়ে নিতে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে এনএসডব্লিউ, মোনাশ ইউনিভার্সিটির মতো শিক্ষা প্রতিষ্ঠান। 144 দেশের শিক্ষার্থীরা অধ্যয়নরত এদেশে, বেশিরভাগই চীনের। বিশ্ববিদ্যালয়গুলোর আয়ের বড় উৎস বিদেশি শিক্ষার্থীদের বেতন। 6 মাসের বেশি হয়ে গেল নতুন শিক্ষার্থীরা আসতে পারছে না। আগামী 4 বছরে প্রায় $1600 কোটি রাজস্ব হারাতে পারে বিশ্ববিদ্যালয়গুলো। প্রভাব পড়ছে আবাসন সহ সম্পর্কিত খাতগুলোতেও। এরই মধ্যে 30% কমে গেছে ভাড়াটিয়া শিক্ষার্থীদের হার। সেপ্টেম্বর নাগাদ 50% কমে যাওয়ার আশঙ্কা সংশ্লিষ্টদের। এই ভবনগুলো বিদেশি শিক্ষার্থী দিয়ে পূর্ণ থাকে। অনেক ফ্ল্যাটই খালি এখন। সেপ্টেম্বরের সেমিস্টার শুরু হলে 50% ফ্ল্যাট খালি হয়ে যেতে পারে। বিদেশি শিক্ষার্থীদের জন্য বহু আকাঙ্ক্ষিত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যের মতো দেশেও একই পরিস্থিতি। স্বাভাবিক সময়ে সপ্তাহে 20 ঘন্টা কাজের সুযোগ পেলেও করোনার প্রভাবে কর্মহীন যুক্তরাজ্যে অবস্থানরত লাখ লাখ বিদেশি শিক্ষার্থী। ধারণা করা হচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো থেকে চলতি সেশনে ঝরে পড়বে অন্তত 30% বিদেশি শিক্ষার্থী। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
দর্শক, সংযুক্ত আরব আমিরাতের সবশেষ করোনা পরিস্থিতি সম্পর্কে এখন আমরা জানবো। আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ রফিকুল্লাহ। রফিকুল্লাহ, আপনাকে স্বাগত জানাচ্ছি। জানতে চাই আরব আমিরাতে এই মুহূর্তে করোনার সবশেষ পরিস্থিতি কি, সেটি একটু বিস্তারিত জানতে চাই আপনার কাছ থেকে। বিশেষ করে সংক্রমণ ঠেকাতে কি ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? দর্শক, আমরা আবারও রফিকুল্লাহর কাছে জানার চেষ্টা করব। রফিকুল্লাহ, আপনি নিশ্চয়ই আমার সাথে যুক্ত না, তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত নয়। আমরা যাচ্ছি পরের খবরে। কোভিড-19 স্থূলকায় ব্যক্তিদের মৃত্যু ঝুঁকি 50% বেশি। করোনা ভাইরাসের ভ্যাকসিনও তাদের দেহে কম কার্যকর হওয়ার শঙ্কা রয়েছে। ইউনিভার্সিটি অফ নর্থ ক্যারোলাইনার গবেষণায় এমন তথ্য বেরিয়ে এসেছে। বলা হয়, করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে গুরুতর অসুস্থ হয়ে যারা হাসপাতালে ভর্তি হচ্ছেন, তাদের অর্ধেকের বেশি মানুষ স্থূলতায় ভুগছেন। বিশ্বের বিভিন্ন দেশের 4 লাখ রোগীর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, আইসিইউতে ভর্তি হওয়ার 74% মানুষের ওজন স্বাভাবিকের চেয়ে বেশি। অতিরিক্ত ওজনে ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, দুর্বল রোগ প্রতিরোধ ক্ষমতা সহ নানা জটিলতা সৃষ্টি হয়, যা মানবদেহে করোনা ভাইরাসকে অপ্রতিরোধ করে তোলে। সাধারণ ফ্লুর ভ্যাকসিনে স্থূলকায় ব্যক্তিরা খুব একটা লাভবান হন না বলে করোনার ভ্যাকসিনেও একই রকম ফল মিলতে পারে বলে মত গবেষকদের। Even before the pandemic, many দর্শক, এই সঙ্গে শেষ করছি করোনা আপডেট প্রেজেন্টেড বাই মিস্টার হাইজিন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।